অরবিন্দ সংঘের বর্তমান সম্পাদক শ্রী সুপ্রিয় ঘোষ মহোদয়কে এবার স্বাগত ভাষণ অনুষ্ঠান প্রায় হয়ে গেছে। আজকে আমরা একটা মহতী অনুষ্ঠানে সকলে একত্রিত হয়েছি। আজকে আমাদের মেইন উদ্দেশ্য হলো শুভ সকাল সবাইকে মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত রয়েছেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে সবাই যে অরবিন্দ সংঘের আয়োজিত যে আজকের যে অনুষ্ঠান আপনারা উপস্থিত রয়েছেন সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপাল যে অরবিন্দ সংঘ 15 অগাস্ট 1872-তে ওনার জন্ম হয়েছিল। তাহলে আজকে এটা 154তম জন্মশতবার্ষিকী এবং সেইটাকে সামনে রেখে এখানে রক্তদান শিবিরের আয়োজন এবং তার আগেও এখানে সেক্রেটারি মহোদয় বললেন যে বিভিন্ন ওনারা কর্মসূচি নিয়েছেন। এখানে স্বচ্ছ ভারত অভিযান, তাছাড়া আরও অন্যান্য খেলাধুলার বিভিন্ন যেসব কর্মসূচি ওনারা নিয়েছেন এবং এটা ক্লাবের মতো যে একটা সংস্কৃতির ধারা আমরা কিন্তু আজকে সারা ত্রিপুরাতে বিশেষ করে আগরতলায় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। একদিকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের একটা প্রোগ্রাম এবং আজকে আমি সত্যি আনন্দিত যে 15ই আগস্টে শ্রী অরবিন্দ তো সব মিলিয়ে একটা পরিবেশ সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ উনি আবেদন করেছেন যে সব যেন আমরা ভারতব্যাপী আমরা অভিযান আমরা চালাই এবং দেখা গেল ওনার যে আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে এখানে আপনারা যারা তিরঙ্গা পতাকা নিয়ে এখানে বসে আছেন, সারা ভারতবর্ষ এখানে বসে আছেন। পাশাপাশি পার্টিশনের যে ভারত রিমেম্বারেন্স ডেও আছে, মানে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করব, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য ভূমিষ্ঠিতা নয়, কারণ পাকিস্তান এবং ভারতবর্ষ মুসলমান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের নিরিখে দুটো দেশ ইংরেজদের চক্রান্তে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে দুটো দেশ 14ই আগস্ট পাকিস্তানের জন্মগ্রহণ হয় আর ভারত স্বাধীনতা পায় 15ই আগস্ট, আমরা সবাই জানি। তো এই একদিকে দুঃখের এবং অত্যন্ত হররের বিষয় আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রী, সেইগুলো উনিও কিন্তু আবেদন করেছেন এই দিনটা আমাদের পালন করার জন্য, যাতে আমাদের মধ্যে এই ধরনের বিভাজন আর ভবিষ্যতে কোনোদিন না হয়। আজকে আমরা এখানে সমস্ত ক্লাবের, আমার একটু আগে সেক্রেটারি মহোদয় যে বলছিলেন, ছোট ছোট বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাব কর্তৃপক্ষকে সাধারণত দুই এলাকার মানুষ একটু ভালো চোখে দেখার পার্সেন্টেজটা কিন্তু কম, ভয়ের ব্যাপারটাই কিন্তু বেশি থাকে। কারণ ক্লাব বা সংগঠিত থাকে কিছু লোক, তারা এর মধ্যে ইনভলভ থাকে এবং সেটা বহুদিন ধরে এই ধরনের একটা সমস্যা ছিল। এখন আস্তে আস্তে করে মহিলারা পর্যন্ত এই সংঘ বা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে। কনফিডেন্সে যদি আনা যায়, বিভিন্ন ক্লাব যদি কনফিডেন্সে আনে ওই এলাকার সমস্ত মানুষ, যে কথাটা বলার এখানে চেষ্টা করেছেন যে রাস্তাঘাটে যেভাবে রাস্তা তো আর বাড়ানো যাবে না, কত কম বাড়াবো, প্রশস্ত কোথায় করবে, সেখানে গাড়ি রাখা, মোটরসাইকেল রাখা, যিনি রাখছেন
উনি তো ভাবছেন আমার কাজটা হয়ে গেলেই হয়, কিন্তু ও ভাবছে না যেখানে আরো 10টা লোকের যে সমস্যা হবে। এই যে বিষয়গুলো আজকে কিন্তু ক্লাব বা সংঘ তারা কিন্তু এগিয়ে আসছে। আর একদিকে ক্লাব কর্তৃপক্ষ বা সংঘ চেষ্টা করছে যে এই যে সমস্যাগুলো এই এলাকার বা সাধারণ মানুষদের তাদের সুবিধার্থে তারা আহ্বান জানাচ্ছে, মাইকিং করবেন বলছে। আমি নিজেও এর সাথে আমি যুক্ত রয়েছিলাম বহু বছর, এবং বলেও লাভ হয়। শেষ পর্যন্ত মানে এমন একটা অবস্থা হয়েছে যে দোকানদার এবং নিজেদের ওই এলাকার মানুষই দেখা যায় যেন একজন আরেকজনের শত্রু। অথচ একবার যদি আমরা ভাবি যে আমি যদি এখন প্রশ্ন উঠতে পারে আমি গাড়িটা কোথায় রাখবো, আমার মোটরসাইকেল বা স্কুটারটা কোথায় রাখবো, এখন সব প্রশ্নের উত্তর দেওয়া তো মুশকিল। আমি যদি এখন মনে করি যে আমি আজকে এমন জায়গায় যাব, গাড়িটা বের করার আগে 10বার চিন্তা করতে হবে আমি ওখানে গাড়িটা রাখতে পারবো। কিছু রেখে দিয়েছে নিজের হাতে, যে সব কিছু তোমার হাতে দিয়ে দিলে তাতে কেউ তো ঈশ্বরকে স্মরণই করবে না। এই কারণে এই রক্তও কিন্তু এখন পর্যন্ত আমি জানি না আগামী দিন কি হবে, রক্ত কোনো সাইন্টিস্ট এখনো পৃথিবীর মধ্যে বানাতে পারেনি। আর রক্ত যারা দেয় তাদের এই যে ভুল ধারণাও কিন্তু এইসব রক্ত দেওয়ার মাধ্যমে অনেক শিক্ষারও কিন্তু বিষয় রয়েছে। রক্ত যত বেশি রক্ত যখন দেয় তার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো যে ব্যবস্থা সেগুলো কিন্তু কম হয়, কারণ আয়রনের সংখ্যাটা অনেকটা কমে যায়। তাতে করে তার যে হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হওয়া এগুলো কিন্তু অনেকটা কম হয়। আজকে আমরা আমার মনে হয় যে কোনো সচেতন নাগরিক তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমার নিয়মিত রক্ত আমাদের দেওয়া উচিত। আর বিপদের সময় যখন মানুষ এগিয়ে আসে, এবং এটা আপনার সুযোগ, জীবনে আপনি জন্মগ্রহণ করেছেন নট ফর ইউ সেলফ ফর আদার্স, এই যে বিষয়টা যে আমি মানুষের কাজে যদি আসি তাহলে আমার মধ্যে আমি যে কারণে জন্মগ্রহণ করেছি আমার নিজের কাজ থাকবেই, কিন্তু অন্যের সেবার মানসিকতা সেটা করবে। আমি আজকে এখানে যারা এই অরবিন্দ সংঘের এই ধরনের আয়োজন, বিভিন্ন সাংস্কৃতিক যে আয়োজন ওনারা করে থাকেন, খেলাধুলায় অনেক কিছু বলেছেন, এগুলো এই যে আমার মনে হয় একটা সাংস্কৃতিক প্রতিভা, যারা সত্যিকারের অর্থে খেলাধুলার ক্ষেত্রে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বিভিন্ন সময়ে দেখা যায় আজকাল ক্লাবগুলো যারা দুস্থ পরিবার আছেন তাদেরকে বই দিয়ে সাহায্য করেন, টাকা পয়সা দিয়েও সাহায্য করেন, বস্ত্র দিয়ে সাহায্য করেন বিভিন্নভাবে। এই কালচার সেটা আরও বজায় থাকুক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। তুমি যেও ইচ্ছে করলে একটা ঝামেলা বা একটা মানুষকে সমস্যার থেকে বাঁচানোর জন্য আমি নিজেও কিন্তু পায়ে হেঁটে আসুন, যেখানে প্রশস্ত জায়গা আছে সেখানে গাড়ি রাখুন, আর যদি না রাখতে পারে গাড়ি নিয়ে আসবেন না। আমরা তো চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, হাইড্রোলিকের মাধ্যমে আমরা গাড়ির ব্যবস্থা রাখার ব্যবস্থা আমরা করছি শহরাঞ্চলে। কিন্তু এইসব ছোটো ছোটো গলির ভিতরেও আপনারা দেখবেন, আমি এক এক সময় ভাবি কলকাতায় যখন যাই ওয়ান ওয়ে করেছে হয়তোবা, কিন্তু ছোটো ছোটো গলি দিয়ে কোথাও কোনো গাড়ি নেই। অর্থাৎ আইনকে কঠোর যদি রাখা যায়, অর্থাৎ ওইখানকার যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে মানুষ জানে একদম ট্যাক্সি চলে যাচ্ছে, অবাক হওয়ার মতো। তো এটা একটা কালচার সৃষ্টি হয়েছে, এটা আপনারা করবেন। আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় আহ্বান রাখবো, এটা ঠিক না। অনেক সময় বলছে আমি ব্যবসা করবো কী করে, আমি গাড়িটা কোথায় রাখবো। তুমি ব্যবসা করবে কী করে? তোমার ব্যবসা, তোমার পুঁজি বাড়ানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই রাস্তা দিয়ে যায়, তাদের সমস্যার সৃষ্টি করে যে তুমি পুঁজি উপার্জন করবে না। তুমি যেভাবে আসবে এখানে দরকার পড়লে
তুমি রিক্সা দিয়ে আসো বা অটো দিয়ে এসো, ছেড়ে দাও। কর্মচারীরাও দেখেছি দোকানে, তারাও রাখে। তো এই প্রশ্নের উত্তর ভেরি ডিফিকাল্ট দেওয়া, যেভাবে মানুষের অসুবিধা সৃষ্টি করে আমি উত্তর পাবো এরকম। আরেকটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে গার্হস্থ্য সমস্যা ক্লাবের বা ক্লাব চত্বরের বা ওই এরিয়ার যারা সমস্যায় ভোগেন, বিভিন্ন গার্হস্থ্য সমস্যা, সেখানে দেখা যায় যে ওই যেখানে ওই যে অভিযোগ করছেন সঙ্গের কাছে, সেখানে যদি দেখা যায় ইম্পার্শিয়াল, যদি তার দায়িত্ববোধ নেই, সেটাকে যদি কোনো ইনফ্লুয়েন্সের না করে সঠিক চিন্তা করে যদি সেখানে মধ্যস্থতা করে, তাহলে কিন্তু মানুষের কনফিডেন্সটা অনেক বাড়ে। মহিলাদের যোগদান খুব ইম্পর্টেন্ট। মহিলাদের এখন আমরা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন বলছি, তো সেই জায়গায় ক্লাবের গুরুত্ব কিন্তু অপরিসীম। বহু জায়গায় গেলে আপনি দেখবেন যে আমার সীমানা নিয়ে সমস্যা, এটা মিনি গভর্নমেন্টের সাথে আমি কিন্তু ক্লাব এবং সঙ্গে আমি চিন্তা করি সীমানা নিয়ে সমস্যা, অথচ নিজেরা কথাবার্তার মাধ্যমে কিন্তু সেটা সমস্যার সমাধান করা যায়। আবার ক্লাব বা সংঘ যদি সেখানে ইন্টারফেয়ার করে, সেখানেও নিরপেক্ষতা বজায় রেখে যদি কাজটা করে, তাহলে অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। ক্লাবের বা উপর আমাদের সমাজের একটা বিরাট একটা নির্ভরতার একটা স্থান, বিশ্বস্ততার একটা জায়গা। যে ক্লাব, অনেক ক্লাবের নাম শুনবেন, আর এই তো সাংঘাতিক অবস্থা। তো সেখানে গায়ের জোর ব্যবহার না করে কথাবার্তার মাধ্যমে কাজটা করানো হচ্ছে সবচেয়ে বড়। মাঝে মাঝে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমেও কিন্তু অনেক কাজ করা যায়, এবং এগুলো তবেই সম্ভব হবে। বিভিন্ন যে সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো যদি সমাধান হয়, সেগুলো তখনই হবে যখন কনফিডেন্সটা ডেভেলপ করবে। সরকারের যেমন কনফিডেন্স ডেভেলপ করবে, যে সাধারণ মানুষের কনফিডেন্স যত বেশি ডেভেলপ হবে, সরকারের প্রতি মানুষের বিশ্বস্ততা বাড়বে, তবেই সেটা সম্ভব হবে। এখানে আমরা দেখেছি যে উপর যদি ঠিক থাকে, হেড অফ দ্য স্টেট যদি ঠিক থাকে, হেড অফ দ্য কান্ট্রি যদি ঠিক থাকে, বা তার যে ওনার যে সহায়তার যে হাত যারা রয়েছেন, ক্যাবিনেট মিনিস্টার বা অন্যান্য যারা আছেন, তারা যদি ঠিক থাকে, তবে সাধারণ মানুষও ঠিক থাকে। এখন আমি যদি বলি যে আগামী দিন আমাদের সবাই মিলে আন্দোলনের নামে জঙ্গি আন্দোলন করতে হবে, তাহলে তো মুশকিল। তো জঙ্গি আন্দোলন যদি করে, তাহলে তো সেই আবার ওই আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি যে কেস করেছে এখন ছত্তিশগড়ে, সেই বিষয়গুলো চলে আসে এখানে। এদের ইতিহাস আমরা দেখি, এবং সারা 35 বছর এবং এর আগেও যারা কংগ্রেসের যারা রাজত্ব করেছে, অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। যখন এই মাওবাদীদের খতম করলো, তখন বলছে আরে ওদের কিভাবে খতম করবো, ওদের সাথে আলো আলোচনা করা উচিত, গাছর দেওয়া হচ্ছে। এই ধরনের যে মানসিকতা, যেখানে এই অস্থিরতা সৃষ্টি করা, এদের থেকে মানুষ অন্তত ত্রিপুরা তো মুক্তি লাভ করেছে। এদেরকে আর কোনো অবস্থায় 1 ইঞ্চি জমিও তাদের ছাড় দেওয়া উচিত। কোন জায়গায় এই জঙ্গি আন্দোলন করা যায়, এবং জঙ্গি মানসিকতা নিয়ে আন্দোলন করতে হবে। তো জঙ্গির সাথে ন্যাচারালি জঙ্গিপনা কাদের বলে, সেখানে তো আবার অস্ত্র শস্ত্রের বিষয় আসে, এবং এই অস্ত্রের যে ঝঙ্কার, সেগুলো কিন্তু ক্লাবের মধ্যেও কোনো এক সময় ছিল। এক ক্লাব আরেক ক্লাবকে তাদের জায়গা বাড়ানোর কারণে, এবং সম্মানকে বা অসম্মান যাটাই হলো, সেটাকে ইলিগেল ওয়েতে স্থাপন করার জন্য যে অস্ত্রের ঝঙ্কার ছিল, বহু মানুষ আমরা হারিয়েছি। তো হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য কান্ট্রি যখন এই ধরনের চিন্তা করলেন, এই রাজ্যের দেশের ব্যবস্থা। আমরা বারবার বলছি, আমরা কোনো অবস্থায় হিংসায় আমরা বিশ্বাস করি না। মানুষের
গণতন্ত্রের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার নিয়ে যাদের বক্তব্য থাকবে একটা কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতে নিশ্চয়ই আমরা সেটা দেখব। তো আজকের এই রক্তদান শিবির আপনাদের যে এই উদ্যোগ আপনারা নিয়েছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং আমরা জানি যে রক্ত ত্রিপুরায় যে আমাদের রক্তের পরিমাণ কত, বেশি রক্ত আপনি রাখতে পারবেন না, সারা এটা বেশি দিন রাখা যায় না, তার একটা নির্দিষ্ট সময় আছে, আদারওয়াইজ সেলগুলো মারা যায়। তো সেখানে আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ যে আছে তারা মনিটর করে কোথায় কত রক্ত দরকার, কোন ব্লাড ব্যাংকে কত রক্ত দরকার, সেইভাবে রক্তগুলো কালেকশন করা হয়। আমাদের এখানে যারা পুরুষরা আছে তারা 18 থেকে 60 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। যারা নিয়মিত রক্ত দেয় তারা 65 ইয়ার্স পর্যন্ত দিতে পারে। মহিলারা 4 বছর পর পর দিতে পারে। আজকাল মহিলারা বহু জায়গায় রক্ত দেয়। আমরা যদিও জানি যে রক্তের গ্রুপ 4টা গ্রুপ হয়, সেটা এখন বলতে গেলে 8 গ্রুপ হয়। যদি আমরা RH নেগেটিভ আমরা ধরি তাহলে AB O বা AB প্লাস এই 4টা যে গ্রুপ আছে সেটাকে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে 8টা গ্রুপ। এবং এই যে নেগেটিভ ব্লাড সেটা পপুলেশনের 15% মাত্র, খুব কম পাওয়া যায়। কাজে তাদের লিস্ট করা কোন এরিয়ার মধ্যে যারা আছেন নেগেটিভ ব্লাডের কারা কারা আছেন, কারণ ওনার যিনি দেবেন ওনারও কিন্তু কোনো এক সময় প্রয়োজন লাগবে। আজকে আমাদের ত্রিপুরাতে ব্লাড ব্যাংক এতগুলো আমরা করেছি, 14টার মতো করেছি, 12টা সরকারি আর 2টো বেসরকারি, আরও অনেক করার ইচ্ছে আছে এবং চেষ্টাও করছি। এখানে আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন ব্লাড সেপারেশন করা যায়, যেখানে RBCর দরকার RBC, প্লেটলেট দরকার প্লেটলেট, প্লাজমা দরকার প্লাজমা। একজন মুমূর্ষ ব্যক্তিকে একজন মানুষ যখন রক্ত দেয় বিভিন্ন ধর্ম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে একজন রক্ত যখন দেয় এবং যখন যে রক্ত গ্রহণ করেন সে কিন্তু যিনি দেন ওর মধ্যেও কিন্তু একটা আত্মতৃপ্তি হয় যে আমি কোনো মানুষের একটা মনুষ্য দিক থেকে আমি বাঁচিয়ে। আর যিনি গ্রহণ করেন ওনার মধ্যেও কিন্তু একটা, আমি বলবো যে একটা ঐশ্বরিক একটা চিন্তা ভাবনা আছে, আমি কার রক্ত, এটা কি হিন্দু রক্ত না মুসলিমের রক্ত না বৌদ্ধের ধর্ম শিখ সম্প্রদায়ের রক্ত, কেউ জানেন না, ওনার শরীরে রক্ত যায়। মানবতার উপরে আর কোনো কিছুই হতে পারে না। সামাজিক সংগঠনে যে এইসব উদ্যোগ, রক্তদান শিবির, যে মানব সেবা এবং মানবতা, আমার মনে হয় যে এটা একটা এই আজকে অরবিন্দ সংঘ যে একটা উজ্জ্বল এবং মহান নিদর্শন ওনারা দেখিয়েছেন। আজকে আমরা জানি যে রক্তে সায়েন্স এত বেশি সামনের দিকে এগিয়ে গেছে, তারপরেও কিন্তু রক্ত কিন্তু আর বানাতে পারে না।